স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারীর মধ্যে চিকিৎসকদের ওএসডি এবং বদলি করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে ওএসডি এবং খুলনা মেডিকেল কলেজের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়েছে। চিকিৎসকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এর ফলে ভবিষ্যতে চিকিৎসকদের মনোবল ভেঙে যেতে পারে। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি এ বিষয়ে মতামত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন। গত বুধবার তাকে ওএসডি করে আদেশ জারি করা হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেওয়া লাগবে না, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আপনারাই দিতে হবে, আমার চাইতে ভালো। N95 মাস্ক ও পিপিইর মান নিয়ে প্রশ্ন তোলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ATM মঞ্জুর মোর্শেদকে 2 বার বদলি করা হয়। মাস্ক এবং সুরক্ষা পোশাক নিয়ে প্রশ্ন তোলায় নোয়াখালী 250 শয্যা হাসপাতালের চিকিৎসক আবু তাহেরকে 18 এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আমি আসলে মিথ্যা কিছু বলিনি, যে আমি যেটা পাইনি আমি সেটাই হয়তো বলে ফেলছি। আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মাস্ক নিয়ে বিশেষত, তো সেটা নিয়ে আমাকে শোকজ করা হয়েছে, যেটা আসলে দুঃখজনক ঘটনা। এখনকার পরিস্থিতিতে এমন পদক্ষেপ সঠিক নয় বলে মনে করছেন চিকিৎসকদের সংগঠন। এতে চিকিৎসকরা ভবিষ্যতে সেবা দেওয়ার ক্ষেত্রে মনোবল হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অলরেডি মেসেজ পাইছি, কিন্তু আপনাকে বললাম আমরা এগুলো দেখতেছি। আমরা রোববারে কিংবা সোমবারে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হবে, মন্ত্রণালয়ে যাব, এগুলো তদারক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতি এবং লুটপাটের সিন্ডিকেট ক্রিয়াশীল। সেই সিন্ডিকেট এবারও করোনাকে সামনে রেখে মাস্ক এবং অন্যান্য বাণিজ্যে তৎপর হয়েছে। তখন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য এবং দেশবাসীর দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই বদলি, হয়রানি, নির্যাতন সহ এই কাজগুলো করছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসব প্রশাসনিক বদলি বা ওএসডি স্বাভাবিক প্রক্রিয়া। না, আসলে মানুষের যে পারসেপশন ওর সাথে এগুলো মিল না, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। যদি এখন করোনা না থাকতো বা এরকম মন্তব্য না থাকতো, খেয়ালও করে দেখতেন না। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যে মাস্ক সরবরাহ করা হয়েছিল সেগুলো মান নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের সময় নানা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছেন চিকিৎসকরা। মানবতাবোধ, দায়িত্ববোধ তো বটেই, মহামারীর এই সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সবার সামনে থেকে যুদ্ধ করছেন তারা। এছাড়াও যারা চিকিৎসা দেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত নন, তারাও লড়ছেন স্ব জায়গা থেকে। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। উদ্যোগ নেয়ার মাত্র 21 দিনের মধ্যে চট্টগ্রামে তৈরি হয়েছে করোনা ফিল্ড হাসপাতাল। 10 জন চিকিৎসকের সাথে 100 জনের স্বেচ্ছাসেবক দল পালা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন অগ্রভাগে থেকে। হাসপাতালের উদ্যোক্তা বলছেন দেশের করোনা মহামারী অবস্থা বিবেচনা করেই এই কাজ করছেন তারা। মানসিকতা, দৃষ্টিভঙ্গিতা, মানবিকতা, সাহস, ভয়কে জয় করার স্পৃহা সবগুলো মিলেই আসলে এই ফিল্ড হসপিটালের জন্ম। রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের নির্দেশনার মাত্র 2 দিনের মধ্যে নিজেদের কোভিড হাসপাতালে রূপান্তর করে। এখানকার কোভিড-19 কমিটির মুখপাত্র জানান, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সবকিছুকে ছাপিয়ে দেশের প্রয়োজনে মানবতার সেবায় কাজ করছেন তারা। আমরা মানসিকভাবে আমরা সর্বোচ্চ জিনিসটা আমরা এখানে দেব। নর্মাল একটা কন্ডিশন আর এটা এক না, এটা একটা মহামারী রোগ এবং আমাদের এখনই প্রমাণের সময় আসছে যে আমরা দেশের জন্য কিছু করতে চাই। প্রায় নিশ্চিত সংক্রমণের ঝুঁকি নিয়েও এই হাসপাতালের কোভিড-19 আক্রান্ত গর্ভবতী নারীর সার্জারি করেন এক চিকিৎসক দল। তারা জানান মানবতাবোধ থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সেবা দিবেন। সার্জারি করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মানে একটা কোভিড রোগীর সবচেয়ে কাছে আমি যাচ্ছি, কিন্তু তারপরে তো কাউকে না কাউকে যেতে হবে, কারণ এই পেশেন্টগুলো কোথায় সেবা পাবে। আসলে এটা একদমই আমাদের নিজস্ব দায়িত্ববোধ, আমাদের মানে পেশা এবং দেশের প্রতি আমাদের যে যতটুকু দায়িত্ব সেটা থেকেই আমরা এসেছি। এছাড়াও যে চিকিৎসকরা ফ্রন্টলাইনে থেকে সেবা দিতে পারছেন না, এই মহামারীতে তাদেরও অসামান্য ভূমিকা রয়েছে বলে জানান ডাক্তার মনিলাল আইচলিটু। তাদের দায়িত্ব না থাকা সত্ত্বেও অনেক সময় তারা দায়িত্বটা পালন করছেন ম্যানেজার, এবং এটা যাদের কোমরবিড ডিজিজ আছে আমি মনে করি তাদের ম্যানেজমেন্টের ডিউটি করা উচিত।
দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে যেসব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা বলছেন শুধুমাত্র মমত্ববোধ এবং মানবতাবোধ থেকেই নয়, এই সেবা দেশের সংকটকালীন মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর জন্যই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 571 জনের। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 170 জন। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 8,238 জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 5,573টি। গত 24 ঘন্টায় 14 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 174 জন। 31 ল্যাবে আমরা যা নমুনা সংগ্রহ করেছি গত 24 ঘন্টায় তা হলো 5,958টি এবং পরীক্ষা হয়েছে 5,573টি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি 571 জনকে গত 24 ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো 8,231 জন। আজকে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন। সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14 জন এবং এ পর্যন্ত সুস্থ 174 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দিন। শুক্রবার সকালে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 4 সদস্য করোনা যুদ্ধে আত্মসর্গ করলেন। গত 24 এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। সকাল 8টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হয়। আমাদের বেশ কয়েকশো সদস্য আক্রান্ত হয়েছেন এবং আমাদের 3-4 জন গর্বিত সদস্য দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। বাংলাদেশ পুলিশের সদস্যগণ আমাদের এই ত্যাগকে, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং নিরন্তর সাধারণ মানুষের জন্য তাদের সেবাকে অব্যাহত রাখবেন। যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 223 জন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 22,793 জন, মারা গেছেন 162 জন। মারা যাওয়াদের মধ্যে একটি বিরাট অংশ বাংলাদেশি, যা উদ্বেগ বাড়িয়েছে প্রবাসীদের জনমনে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের বিএনপি নেত্রী রাশেদ আহমেদ মুন গত 30 এপ্রিল এবং ডাক্তার ফারুক আহমেদ 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বিএনপি নেত্রীর আপ স্টেট কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। জাসাসের সহসভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এবং পাবনা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদ আহমেদ প্রাণঘাতী ভাইরাসের সাথে প্রায় 1 মাস লড়াই করে মারা যান। ডাক্তার ফারুক আহমেদ বেঁচে থাকা অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির বাসিন্দা। মারা যাওয়া 2 জনেরই বয়স 50 এই নিয়ে 6 সপ্তাহ অর্থাৎ 45 দিনে যুক্তরাষ্ট্রে করোনায় 223 জন বাংলাদেশি প্রাণ হারালেন। মারা যাওয়ার মধ্যে 202 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, কুইন্স আর ভার্জিনিয়ার। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান, বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন বেশি ছিল না। 21 এপ্রিল থেকে হঠাৎ করেই তা বেড়েছে। গত 10 দিনে সংক্রমিত হয়েছে প্রায় 1000। আর নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে অভিবাসী শ্রমিকদের সংখ্যায় সবচেয়ে বেশি। তাদের মধ্যে বাংলাদেশি 210 জন। অন্যদিকে সৌদি আরবে করোনায় মৃত ও আক্রান্তের বাংলাদেশি সংখ্যা বাড়ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী 2000 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 55 জন। ওমান, বাহরাইন, দুবাই, কুয়েত, কাতার সহ আরব দেশগুলোতে বাংলাদেশি মৃত আর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তবে সেটা প্রকাশ পাচ্ছে না মত সংশ্লিষ্টদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি।
বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্রে ভাইরাসটি নিয়ন্ত্রণে আসছে না। এদিকে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামে পরিস্থিতির উন্নতি হলেও শঙ্কামুক্ত নয় ইউরোপ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এশিয়ার মধ্যে বেশ সংকটের সময় পার করছে ভারত। কোভিড-19-এ এখন পর্যন্ত বিশ্বে প্রাণহানি 2,35,000 ছাড়িয়েছে, আক্রান্ত 33 লাখের বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে করোনা ভাইরাস মানুষের সৃষ্টি কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে প্রতিবেশী দেশ ভারত আবারও 2 সপ্তাহ সময় বাড়িয়ে তাদের লকডাউন 17 মে পর্যন্ত নির্ধারণ করেছে। যদিও দেশটিতে দ্বিতীয় দফা লকডাউন চলা অবস্থায় আক্রান্তের সংখ্যা 35,000 ছাড়ালো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 35,043 জন। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 2,000। দেশটির মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র ও গুজরাট ও দিল্লির। অন্যদিকে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে 16,817 জন। সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাবে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 385 জন। এবার করোনার জীবাণু পাওয়া গেল পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইজারের শরীরে। পাকিস্তানের স্পিকারের পাশাপাশি তার ছেলে এবং মেয়ের শরীরেও করোনার হদিশ পাওয়া গিয়েছে। বিশ্বে চলমান করোনা পরিস্থিতি আরও 1.5 থেকে 2 বছর থাকতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার CNN-এর এক নতুন স্বাস্থ্য প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বলা হয়, এ সময় বিশ্বের 60 থেকে 70% মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। ওই স্বাস্থ্য প্রতিবেদনে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বলেছেন। বলা হয়, আসছে শীতে দেশটির করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। আর সম্ভাব্য এই পরিস্থিতি এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলেও মনে করছেন সেন্টার ফর ইনফেকশন রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক মাইকেল অস্টারহোম। তিনি 24 বছর ধরে নানা মহামারীর ঝুঁকি সম্পর্কে লিখছেন এবং বিভিন্ন দেশের সরকার প্রধানদের আগাম সতর্কবার্তা দিয়ে আসছেন। সৌদির করোনা পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,344 জন মানুষ, মৃত্যুবরণ করেছেন 7 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 392 জন। তো এই পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা 24,097 এবং মৃত্যুবরণ করেছেন 166 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,555 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রিয়াদে, সেখানে 282 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং জেদ্দায় 124 জন, মক্কাতে 207 জন, মদিনায় 237 জন, আল জুবাইলে 171 জন এবং দামামে 114 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো আজকে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। তো এই দিনটিকে ঘিরে অন্যান্য বছরের মতো এই বছর কোনো কর্মসূচি ছিল না, কোনো চোখের মতো পড়ার মতো কোনো কার্যক্রম আমরা দেখিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক ধরনের জনবিচ্ছিন্নতা রয়েছে এবং সভা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তো এছাড়াও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে মক্কা এবং মদিনার 2টি পবিত্র মসজিদ খুলে দেওয়া হয়েছে। তবে এই 2 মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইতিপূর্বে বলেছেন যে এই 2টি মসজিদ খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। তবে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো দিন তারিখ নির্ধারণ করেনি এবং তারা বলেছেন যে যে সমস্ত খবর প্রচারিত হচ্ছে তাদেরকে অবশ্যই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য সঠিক সোর্স থেকে খবর সংগ্রহ করে সেটি প্রচার করার জন্য। এই জন্য তিনি কিন্তু মসজিদ হারামাইন কর্তৃপক্ষ বলেছে যে সৌদি আরবের যে ধর্ম মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে এবং হজ এবং উমরা মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে সেগুলোকে ফলো করার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় যে কয়েকদিন আগে একটি খবর প্রচারিত হয়েছে যে ঘরে ঘরে গিয়ে করোনা পরীক্ষা করা হবে। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কমিউনিটি স্ক্রিনিং এর মাধ্যমে সবাইকে পরীক্ষার আওতায় আনা হবে। তো এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে ইউরোপের দেশগুলোতে। কোনো কোনো দেশ লকডাউনও শিথিল করছে। মে দিবসে সেখানকার সার্বিক চিত্র জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। 137 বছর পরে সুইজারল্যান্ডের জুরিকে মে দিবসের প্রোগ্রাম কোনো প্রকার সমাবেশ এবং প্রতিবাদ মিছিল ছাড়াই আসলে এখানে শেষ হয়েছে। আপনারা জানেন এখানে বেলা 11টায় বিভিন্ন বাড়ির ব্যালকনগুলোতে
তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসলে সেই 5 মিনিটের মতো তারা সেখানে অবস্থান করে। এরপরে বেলা 1টায় হেলভেটসিয়া প্লাসের সেই ফল্কস হাউসে সেখান থেকে লাইভ সম্প্রচারণ করা হয় এই দিবসটিকে। তবে এখানে যেটি সাধারণত হয়ে থাকে সেটি হচ্ছে এই হেলভেটসিয়া প্লাসের মাঠে সাধারণত এখানে সবসময় এখানকার যে বামপন্থী দলগুলো আছে তারা সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আসলে এখানে হাজির হয়। এবারও তারা আসলে হাজির হওয়ার চেষ্টা করেছে। এখনও এই মুহূর্তেও এখানে আসলে সেই আপনার সেই ক্যাটস অ্যান্ড ডগস যেটি খেলা, যেটি পুলিশ এবং সেই আপনার প্রতিবাদকারীদের মধ্যে যে একটা খেলা সেখানে আসলে চলছে, তবে পুলিশ সেখানে সেটি আসলে খুব শান্তিপূর্ণভাবেই সেটি আসলে মোকাবেলা করছে। এই মোড়টি অর্থাৎ এই হেলভেটসিয়া প্লাসের এই মোড়টি এবছর এখানে আসলে সেই মে দিবসের মে দিবস পালনের সেই কেন্দ্র আসলে হয়ে দাঁড়িয়েছে। এখানে যদিও সামাজিক দূরত্ব অবলম্বনের কথা পুলিশ বারবার বলছেন এখানে, যদিও আপনার অনেকে সেটা মানছেন এবং অনেকে আবার মানছেনও না, তারপরও পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আসলে মোকাবেলা করছে মে দিবসের এই প্রোগ্রামটি। আপনারা জানেন সেটি হচ্ছে করোনা সংকটে সুইজারল্যান্ডে সুবাতাস বইছে, এটা আমরা অনেক আগেই বলছি। আজকে আপনার আক্রান্তের সংখ্যা সেই 100-র উপরে। সেক্ষেত্রে আগামী 11 তারিখে কিন্তু এখানে মাধ্যমিক স্কুল এবং এখানকার যে আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখান থেকে খুলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন সুইজারল্যান্ডে আবার ফিরে আসছে। এই ছিল 4 মে থেকে মালয়েশিয়ায় প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করবে সরকার, আর ব্যবসায়ীদের সেগুলো মেনে চলার জোর আহ্বান থাকবে সেখানে। কিন্তু যেসব ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের সমাগম বেশি সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ভাইরাসটির সংক্রমণ রোধে দেশটিতে লকডাউন চালু রয়েছে, আর এই লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় এরই মধ্যে মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় 63 বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। দর্শক, মালয়েশিয়ার সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী সাদাত হোসেন। মহান মে দিবসের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের মতো মালয়েশিয়া তো নীরবে পালিত হয়ে গেল মহান মে দিবস। যদিও মালয়েশিয়া সরকারের দেওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কোনো ধরনের অনুষ্ঠান ছিল না। আজ মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টান শ্রী মহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয়। এখানে তিনি উল্লেখ করেন যে আগামী মে মাসের 4 তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে মালয়েশিয়াতে যে সকল ব্যবসা বাণিজ্যগুলো আছে পুনরায় চালু করার একটি ঘোষণা দিয়েছে। তবে এখানে কঠোর শর্ত দিয়ে দেওয়া হয়েছে। সব ব্যবসা প্রতিষ্ঠানকে চালুর অনুমতি এখনো দেয়নি। অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা পুনরায় চালু করতে হলে শর্ত সাপেক্ষে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ CMCO অবশ্যই মানতে হবে। এই কঠোর মেনেই মালয়েশিয়ার পুনরায় তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালু করতে হবে। যেসবগুলোতে বিশেষ করে অনুমতি দেওয়া হয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট, কারখানা, ব্যাংক, পেট্রোল পাম্প এবং ইলেকট্রিক দোকান, ফার্নিচার দোকানগুলোকেও অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই প্রত্যেকে মানতে হবে সত্য। চলমান যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এটি পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতি মাসের 12 তারিখে শেষ হবে। তো বন্ধ থাকবে সেলুন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়া রাতের যে বাজার বসে, ইফতারের বাজার রমাদান এবং ধর্মীয় যেসব উপশালাগুলো আছে, মসজিদ, মন্দির সহ এগুলো বন্ধ থাকবে। আজকে নতুন করে মালয়েশিয়া আক্রান্ত হয়েছে 69 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 6071 জন। আজকে নতুন করে সুস্থ হয়েছে 39 জন। সর্বমোট সুস্থ হয়েছে 4210 জন। একজন মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মৃত্যুবরণ করেছে 103 জন। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী যেসব কাজের উপর অনুমতি দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে সকল প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে সর্বশেষ। ইরানে করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল।
ইরানে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট হচ্ছে। ইরানে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1006 জন এবং মৃতের সংখ্যা ছিল 63 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 95,646 জন এবং মৃতের সংখ্যা 6,091 জন। এর মাঝে কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 76,318 জন করোনা রোগী। এদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কিছুদিন আগে 116টি শহরকে করোনায় সাদা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ করোনা আক্রান্ত সংখ্যা খুবই কম। এক্ষেত্রে আগামী রবিবার এই শহরগুলোতে ধর্মীয় যে স্থাপনাগুলো রয়েছে এবং সামাজিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত হবে। এদিকে আগামীকাল থেকে ইরানের রাজধানী তেহরানে যারা বাইরে বের হবেন তাদেরকে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু এবার করোনার কারণে সেই শ্রমজীবীরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। দেশে দেশে লকডাউনে কাজ হারা লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও চাকরি হারাচ্ছে খেটে খাওয়া মানুষ। সব মিলিয়ে প্রায় 1.5 কোটি শ্রমজীবীর চাকরি হারাবে বলে মত বিশেষজ্ঞদের। এই দুর্যোগে তাই সরকারকে পাশে থাকার তাগিদ তাদের। প্লাবন রহমান রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর কোটি কোটি শ্রমজীবীর অধিকার ও দাবি আদায়ের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে পথে নামে শ্রমিকরা। দাবি পূরণে সেই আন্দোলনে বুকের তাজা রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে দৈনিক 8 ঘন্টা কাজ স্বীকৃতি পায়। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু এবার এক কঠিন প্রেক্ষাপটে শ্রমিক দিবস। করোনার কারণে সারা পৃথিবী একরকম অচল। দেশে দেশে লকডাউনে বন্ধ সব, যাতে কর্মজীবীরা ভীষণ বিপাকে। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, করোনা মহামারীতে বিশ্বজুড়ে প্রায় 160 কোটি শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়বে। করোনার বাস্তবতায় এরই মধ্যে সংকট শুরু বাংলাদেশেও। বেতন না পাওয়া কিংবা চাকরি থেকে ছাঁটাই, ফল শ্রমিকদের এমন বিক্ষোভ যেন নিত্যদিনের। এই মাসের 15 দিনে বেতন দিয়া বলছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিব। আমাদের জীবনের দাম আছে, কিন্তু আমাদের পেটটা কি করব আমরা কোন? তো করোনা ভাইরাস এত গরিবের মরণ, মানুষের কাছে হাত পাতে, এছাড়া তো ম্যাডাম আমার কোনো উপায় নাই। দেশে অঘোষিত লকডাউনে ঘরবন্দি মানুষ, বন্ধ অনেক ক্ষেত্রে সবকিছু, যাতে দিন এনে দিন খাওয়া শ্রমিকরা কাজ হারা। পাশাপাশি মধ্যবিত্ত নিম্নবিত্তরাও মহাসংকটে। এমন ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ চাকরি হারাবে বলে আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আমাদের হিসাবে ইতিমধ্যেই 12.5 মিলিয়ন থেকে 15 মিলিয়নের মতো ব্যক্তি চাকরি হারাতে যাচ্ছেন। তাদের সাথে পরিবারের সংখ্যা ধরলে পরে প্রায় 5 কোটির বেশি লোক এটার সাথে জড়িত হয়ে যাচ্ছেন। সবাই যেন সাহায্য সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসে। সরকারকে অবশ্যই এনশিওর করতে হবে যেন সবার মুখে, সব পরিবারের কাছে কিছুটা হলেও তাদের ক্রয় ক্ষমতা থাকে, যাতে তারা কিছু কিনে খেতে পারে। এক ভাইরাসের সংক্রমণে এমন ভয়াবহ বিপর্যয় বিগত 100 বছরেও দেখেনি পৃথিবী। এমন দুর্দিনে আরও স্পষ্ট হচ্ছে শ্রমিকের ন্যায্য অধিকার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার হেক্সেলের সৌজন্যে স্যানিটাইজার সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। জুমার জামাতে রাজধানীর অনেক মসজিদে 10 জনের বেশি মুসল্লিকে অংশ নিতে দেখা গেছে। কোনো কোনো মসজিদে ইমামরা বলছেন তারা এলাকাবাসী এবং মুসল্লিদের বোঝাতে পারলেও মসজিদ কমিটির কারোর জন্য নিয়মটি মানা যাচ্ছে না। শুক্রবার রমজানে প্রথম জুম্মার দিনে মুসল্লিদের সচেতন করে তুলতে রাজধানীর বেশ কয়েকটি মসজিদে যান সেনা সদস্যরা। তৌহিদ শান্ত রিপোর্টে বিস্তারিত। রাজধানীবাসীর কে কবে ভেবেছিল বাইতুল মোকাররম মসজিদের এই সিঁড়িটি জুমার নামাজে এমন শুনশান শূন্য পড়ে থাকবে, সেটিও আবার রমজানের প্রথম জুমায়। আলেম ওলামাদের পরামর্শ মেনে জারি করা সরকারি নিয়মেই জুমার জামাতে এখানে অংশ নেন 10 মুসল্লি। এরপরও বাইরে ফুটপাতে দূরে দূরে দাঁড়িয়েও নামাজ আদায় করেছেন কেউ কেউ। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, মোনাজাত ধরছি যে আল্লাহ যেন করোনা ভাইরাস নামক ভাইরাসটি একবারে শেষ করে দেয়। আল্লাহ মহামারী বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করে। রাজধানীর বেশ কয়েকটি মসজিদে সরকারি নিয়মের প্রতিফলন নেই জুমার নামাজে। অধিকাংশ ক্ষেত্রে মুসল্লিরাও নিয়ম মানছেন না। সেনাবাহিনীর গাড়ি আর সেনা সদস্যদের দেখলে কেউ লুকিয়ে পড়ছেন, কেউ দিচ্ছেন খোঁড়া যুক্তি।
মসজিদের ইমামদের কারো কারো অভিযোগ, মসজিদ কমিটির কতিপয় সদস্যর অতি আবেগের জন্যই সরকারি আদেশ অমান্য করছেন এলাকার কোনো মুসল্লি। সরকার আলেম ওলামাদের নিয়ে পরামর্শ সাপেক্ষেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ওভারটেক করে হুজুগে বাঙালি হইয়া আমরা আবেগ নিয়ে কোনো কাজ করব না। আমি এই ব্যাপারে মুসল্লিদেরকে বুঝায় বলছি এবং প্রত্যেক জুমাতেও বলছি, কিন্তু মুসল্লিদের আমি কাগজও টানাই দিছি। কমিটির লোক আছে, এরা বলতেছে যে না, এখানে যেহেতু মহল্লা নাই এই জন্য আসতে দেওয়া হোক। শুক্রবার রমজানের প্রথম জুমার দিনে সেনা সদস্যরা হাজারীবাগ সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার মসজিদে যান। কোভিড-19 ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নিয়ম মেনে চলতে মুসল্লিদের আহ্বান জানান। প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদেও স্বাভাবিক ইবাদত বন্ধ রাখা হয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঢাকার বাইরে থাকা গার্মেন্টস শ্রমিকদের রাজধানীতে না ফেরার আহ্বান জানানোর পরও কমছে না ঢাকামুখী ঢল। আজও রাজবাড়ী ও মুন্সিগঞ্জে হাজারো মানুষ নদী পাড়ি দিয়েছেন ফেরিতে। রাজবাড়ী দৌলদিয়ায় শত শত মানুষ বেশ কয়েকটি ফেরিতে চড়েন। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পার হয়েছে প্রাইভেট কার ও মাইক্রোবাসও। এ সময় মানা হয়নি সামাজিক কিংবা শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা, ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। হাজারো মানুষ নদী পাড়ি দিয়েই ছুটেছেন ঢাকার পথে। গণপরিবহন না থাকায় অনেকেই বেছে নেন প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেন চট্টগ্রামের সীতাকুণ্ডু, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন স্টেশন থেকে কৃষি পণ্য লোড করবে। ট্রেনটিতে শাকসবজি ও পচনশীল কাঁচামাল পরিবহন করা যাবে। এদিকে ঢাকা থেকে যাওয়া একটি পার্সেল ট্রেন জামালপুরে রয়েছে। ট্রেনটি দেওয়ানগঞ্জ ঢাকা রুটে পণ্য পরিবহন করবে। এছাড়া একইভাবে বিশেষ একটি ট্রেন চলবে ঢাকা খুলনা রুটেও। এসব ট্রেন শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে মে মাসের 4 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী আইসোলেশন সেন্টার। অস্থায়ী হাসপাতালটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালক কর্মকর্তা এম জসিমউদ্দিন। এখন শুধু অপেক্ষা স্বাস্থ্য বিভাগের বুঝে নেওয়ার। আরও জানাচ্ছেন মারুফা রহমান। কোভিড-19 চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা দেওয়ার জন্য প্রস্তুত। হাসপাতালের সাধারণ বেড স্থাপন, হলের যাবতীয় কর্মকাণ্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। চিকিৎসক ও নার্সের চেম্বারগুলোর কাজও শেষ। বেড, ডাস্টবিন, স্যালাইন হ্যাঙ্গার সহ আনুষঙ্গিক সাপোর্ট বসানো হয়েছে। শেষ হয়েছে টয়লেট নির্মাণও। হাসপাতালের এসি, চেয়ার সহ অন্যান্য কাজের ফিনিশিংও একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন স্বাস্থ্য বিভাগ যেদিন চাইবেন সেদিনই বুঝে নিতে পারবে। হসপিটালে একজন পরিচালক সহ 2 জন উপপরিচালক নিয়োগ পেয়েছেন। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের হসপিটালটি যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 4 তারিখ শুরু করার যে পরিকল্পনা উনি দিয়েছেন, সেই পরিকল্পনাটা আর থেমে থাকছে না। আমার মনে হয় যে ওই সময়ে আমরা শুরু করতে পারবো এবং আমরা আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা হলগুলোতে কিছু টিউনিং চলছে। এটা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, এখন যে কোনো মোমেন্টে তারা আসলে এটা কাজ শুরু করতে পারবে। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার স্পেনে করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক শাহাদুল সোয়েদ।
স্পেনে করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় পরিস্থিতি বিবেচনা করে দেশটির সরকার চলমান জরুরি অবস্থার অনেকগুলো বিষয় শিথিল করতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এ কারণে রাস্তায় মানুষজনের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। স্পেনকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের তরফ থেকে 4 ধাপের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 4 মে থেকে ধাপগুলো প্রয়োগ করা হবে এবং সেগুলো যদি পুরোপুরি সফল হয় তবে জুনের শেষের দিকে পুরো দেশ নতুন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আশাবাদ ব্যক্ত করেছেন। 2020 সালের প্রথম ত্রৈমাসিক অর্থনীতির বিবেচনায় শতাব্দীর বৃহত্তম জিডিপি হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে স্পেনের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক জিডিপি 5.2% হ্রাস পেয়েছে। এর প্রভাব কিন্তু পড়বে স্পেন প্রবাসী বাংলাদেশিদের উপরও। জীবন নির্বাহ খরচ যেখানে বহন করা কঠিন হবে, তখন দেশের রেমিটেন্স পাঠানো কমে যাবে। স্থানীয় বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে আমরা দেখেছি যে প্রতি বছর রমজান মাসে সময় রেমিটেন্স কিন্তু বাংলাদেশে প্রচুর প্রেরণ করে থাকেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা, কিন্তু এ সময় অবস্থা ভিন্ন। এই ব্যবসার সাথে জড়িতরা কিন্তু চোখে অন্ধকার দেখছেন। তাদের অনেকের সাথে আমার আলাপ হয়েছে, তারা জানিয়েছেন নিজেদের চলাই যেখানে কষ্টকর সেখানে স্বজনদের কাছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা কিভাবে অর্থ পাঠাবেন। জরুরি অবস্থার যখন কখন অবসান ঘটবে তখন ব্যবসায়ীদের অবস্থা কেমন হবে, ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না, কিংবা যারা কর্মহীন রয়েছেন তাদের অবস্থা কেমন হতে পারে, এমন কিন্তু চিন্তা এখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম। অস্ট্রিয়াতে করোনা ভাইরাসের পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে। এখানকার যে বাইরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু আজকে থেকে শিথিল করা হয়েছে এবং প্রত্যাহার করা হয়েছে। সকলেই কিন্তু বাইরে বের হতে পারবে, তবে নিরাপদ দূরত্ব এবং গণপরিবহন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক। মে মাসের মাঝামাঝি থেকে, যেটি বলা হচ্ছে মে মাসের 15 তারিখ থেকে কিন্তু এখানকার সকল রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে এবং রেস্টুরেন্টে যারা কাজ করবেন তারা কিন্তু মাস্ক পরিধান করে কাজ করতে হবে, সেটি কিন্তু বলা হয়েছে। এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু মে মাসের 15 তারিখ থেকে খুলে দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে, সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানকার যে হাই স্কুলগুলো ছিল সেগুলো কিন্তু মে মাসের 4 তারিখ থেকে খুলে দেওয়া হবে, সেটিও কিন্তু বলা হচ্ছে এখানকার সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছি। তবে এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আজকে কিন্তু সরকারি ছুটি এবং সরকারি ছুটির কারণে কিন্তু বাইরে প্রচুর লোকজন এবং জনসমাগমের লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে প্রচুর লোকজন বাইরে বের হয়েছে, কারণ আপনারা জানেন যে বাইরে যাওয়ার উপর কিন্তু মে মাসের 1 তারিখ থেকে যেটি নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিছু নীতিমালা আরোপ করেছে, যেটি হচ্ছে বাইরে যেতে হলে কিন্তু মাস্ক পরিধান করতে হবে, গণপরিবহন এবং ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে হলে কিন্তু তাকে মাস্ক পরে ঢুকতে হবে, সেটিও কিন্তু বলা হচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে এবং একসাথে 10 জনের বেশি সমবেত হতে পারবেন না এবং সমবেত হলেও কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তবে শেষকৃত্য অনুষ্ঠানে কিন্তু 30 জনের মতো লোক উপস্থিত থাকতে পারবে, সেটিও কিন্তু বলা হয়েছে। এবং সবকিছু মিলে বলা যাচ্ছে যে এখানকার পরিস্থিতি অনেকটাই ভালো, অনেকটাই স্বাভাবিক। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু এখানে মৃতের সংখ্যাও কম, এখানে সুস্থতার সংখ্যা অনেক বেশি এবং ধীরে ধীরে কিন্তু এখানে অ্যাক্টিভ কেস যেটি সংক্রমিত সংখ্যা যেটি বলা হচ্ছে সেটি কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা ধারণা করতে পারি যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু অস্ট্রিয়ার পরিস্থিতি অনেকটাই ভালো এবং অনেকটাই স্বাভাবিক। এখানকার কোনো প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, সবাই ভালো আছে, সুস্থ আছে। জার্মানি করোনা পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী প্রকৌশলী হাবিবুর রহমান। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেক কম। এখন পর্যন্ত জার্মানিতে 1,60,000-এর উপরে লোক করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। এখন পর্যন্ত অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 30,000 এবং প্রায় 5,500-এর মতো মানুষ জার্মানিতে মারা গিয়েছে। জার্মানিতে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে 25 জন, যার মধ্যে 15 জনই সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন, বাকি 10 জন এখনো ডাক্তারের অবজারভেশনে আছেন। তো জার্মানিতে আপনারা জানেন যে গত প্রায় 1.5 মাসের মতো লকডাউন চলছে। সেই লকডাউনটিও শিথিল করার প্রক্রিয়া অলরেডি জার্মানিতে শুরু হয়ে গেছে। জার্মানির অনেকগুলো রাজ্য, যে রাজ্যগুলোতে আসলে করোনা আক্রান্তের হার অনেক কমে গেছে, তারা আসলে
আগামী সোমবার থেকে জার্মানির সকল সেই রাজ্যগুলোর সকল দোকানপাট খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে বড় যে অনুষ্ঠানগুলো যেমন কনসার্ট বা খেলা বা এই ধরনের বড় যেখানে অনেক মানুষের সমাগম হয় সেগুলো আগস্টের শেষ পর্যন্ত জার্মানিতে বন্ধ রাখা হয়েছে। এছাড়া জার্মানির সবচেয়ে নামকরা যে একটা ফেস্ট, সেটা অক্টোবর ফেস্ট বলে আমরা বিশ্বের সবাই পরিচিত, সেই ফেস্টটিও এই বছরে যে অক্টোবরে যে ফেস্টটি হওয়ার কথা ছিল সেটি বায়ার্ন সরকার নিষিদ্ধ করেছে। তবে জার্মানির সবচেয়ে দুর্যোগ যে মানুষের প্রায় 26 লক্ষ মানুষ তাদের কর্ম হারিয়েছে, যদিও জার্মান সরকার এই 26 লক্ষ মানুষকে তাদের যে বেতনের প্রায় 67% তারা পাবে এই তাদের ভাতা হিসাবে। তো মোটামুটি জার্মানিতে আসলে বাংলাদেশে যে যারা আছেন তারা সবাই ভালো আছেন। এখানে আসলে তেমন কোনো দুর্যোগময় পরিস্থিতি নাই যে আমরা এখানে খুব চিন্তিত থাকতে হবে। তবে জার্মান সরকার জার্মান যে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা আছে বা প্রবাসী শিক্ষার্থীরা আছে তাদের জন্য মাসিক 650 ইউরো তারা জার্মানি থেকে পাবে, সেটা লোন হিসাবে পাবে কোনো রকম সুদ ছাড়া। সেটা তারা প্রায় 2 বছরে সেটা জার্মান সরকারকে শোধ করে দিতে পারবে। এছাড়া আজকে জার্মানিতে জার্মান আওয়ামী লীগের সভাপতি উনি বাংলাদেশ থেকে জার্মানিতে কোনো রকম অনুদান যেন না পাঠানো হয়, কেননা বাংলাদেশ সরকার অলরেডি ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য অনুদান পাঠিয়েছে। তবে বাংলাদেশের আমরা যারা এখানে আছি জার্মানিতে তাদের জন্য কোনো অনুদান লাগবে না বলে উনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন। যেহেতু এখানে বাঙালিরা আসলে খারাপ নেই, যারাই আছে তাদেরকে আমরা একে অপরকে সহযোগিতা করে চলছি। তো সর্বোপরি আসলে জার্মানিতে আমরা ভালো আছি, আপনারা বাংলাদেশে যারা আছেন তারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমরা জার্মানি থেকে করি। এবার ইতালি করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। ইতালিতে করোনা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে, স্বাভাবিক হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। কমছে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে সুস্থতার সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাও গত 1 সপ্তাহ যাবৎ কমে আসছে। খুব দ্রুত ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে শেষ হলো বিশ্ব মে দিবস। তবে পুরো ইতালিতে আজ বন্ধ ছিল সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ইতালিতে বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে আগামী 4 মে 2টি বিমানবন্দর খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। রোমের চাম্পিনো ও ফ্লোরেন্স সিটির একটি বিমানবন্দর খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে। করোনা পরিস্থিতির ফলে ভালো নেই ইতালি প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস থেকে 6 শতাধিক বাংলাদেশির জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও অনেকেই রয়েছে আর্থিক সংকটে। বেকার হয়ে পড়েছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাস পুরোপুরি মোকাবেলা করতে ইতালিয়ান সরকার নিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইতালিয়ান সরকার বলেছে করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন তুলে ফেলা হলেও তবে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এদিকে করোনা পরিস্থিতির ফলে বাংলাদেশে ইতালি প্রবাসী অনেকেই আটকা পড়ে রয়েছে, যাদের স্টে পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কবে নাগাদ তারা ইতালি আসতে পারবে সে নিয়েও তারা রয়েছে বেশ দুশ্চিন্তায়। ইতালির পাসপোর্টধারী বাংলাদেশিদেরকে বাংলাদেশ থেকে ইতালিতে আনার ব্যাপারে স্পেশাল বিমান চালু করার কথা থাকলেও সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। বিশ্ব থেকে দূর হবে করোনা, আবিষ্কার হবে ভ্যাকসিন, এমন আশায় বুক বেঁধে আছে নাগরিকরা। ইতালির রোম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি। ইউরোপের দেশ স্লোভেনিয়ার করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে নতুন করে আরও 11 জন এ প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। এই নিয়ে স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো 1429 জন। পাশাপাশি গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে আরও 2 জন মৃত্যুবরণ করেছেন এই প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এই নিয়ে স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছালো 91 এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 233 জন।
গত কয়েকদিন যাবৎ স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসায় স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে কয়েকটা ধাপে গত মাসের 17 তারিখ থেকে জারি করা জরুরি অবস্থা শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এরই প্রেক্ষাপটে আগামী সোমবার থেকে কিছু রেস্টুরেন্ট এবং কিছু কফি বারকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া করোনা দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই মালিক শ্রমিকদের কোনো সংগঠনই। পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন, শ্রমিকদের সহায়তার জন্য কল্যাণ তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে শ্রমিক সংগঠনগুলো তাকিয়ে আছে সরকারের ঘোষিত অনুদানের দিকে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। পরিবহনের চাকার সঙ্গে যেন থমকে আছে পরিবহন শ্রমিকের জীবন। করোনার কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে এই খাতে জড়িত 70 লাখ শ্রমিকের। ফলে প্রশ্ন, দুর্যোগের এই সময়ে কি করছে মালিক বা শ্রমিক সংগঠনগুলো? আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বলা আছে যে নিজ নিজ শ্রমিকদের, যাদের যতগুলো গাড়ি থাকে, একটাই থাক বা 250 থাক বা 1200 থাক, যাদের একটি গাড়ি আছে সেও তার ড্রাইভারদের চালাবে এবং 1800 মালিক যারা আছে তাদেরকেও চালাতে হবে। কিন্তু পরিবহন শ্রমিকরা বলছেন বাস্তবতা ভিন্ন। করোনা দুর্যোগে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। ক্ষুধার যন্ত্রণা আমার শ্রমিক ছটফট করছে। তারা ফোনই বন্ধ করে রাখছে আপাতত, এগুলোর ফোন দিলেও তারা ফোনে পাওয়া যাচ্ছে না। শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন, শ্রমিকদের জন্য কোনো কল্যাণ তহবিলই নেই পরিবহন শ্রমিক ফেডারেশনের, আর শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলেও নেই পর্যাপ্ত অর্থ। ফেডারেশন তো আমাদের কোনো কল্যাণ তহবিল নেই। বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলো তারা কল্যাণ তহবিল সংগ্রহ করে এবং এই কল্যাণ তহবিল এরকম করোনা আসবে এই চিন্তা করে কেউ কল্যাণ তহবিল সংগ্রহ করে না। পরিবহন থেকে আদায় করা চাঁদা অফিস খরচেই শেষ হয়ে যায় বলে জানান এই নেতা। কত টাকা আসে এবং তাতে আমাদের যে ফেডারেশনের খরচ, আমার ফেডারেশনের 8 জন আমার কর্মচারী, তার অফিস ভাড়া, তার বিভিন্ন এগুলোর পিছনে যে টাকা খরচ হয় সেটা কোত্থেকে আসে? শ্রমিকদের জন্য বরাদ্দ সরকারি অর্থ সংগ্রহে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানোর মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখছে শ্রমিক ইউনিয়নগুলো। আমাদের প্রধানমন্ত্রী এদের সকলকে জেলা প্রশাসকের কাছে তালিকা দাখিল করার জন্য বলেছিল এবং এই সব ইউনিয়ন যার যার তালিকা সে জমা দিয়েছে। হিসাব অনুযায়ী দেশে 8 লাখেরও বেশি বাণিজ্যিক যানবাহন চলাচল করে। প্রত্যেকটি গাড়ি থেকে প্রতিদিন 70 টাকা চাঁদা সংগ্রহ করে মালিক সমিতি, যার থেকে 30 টাকা দেয়া হয় শ্রমিক সংগঠনগুলোকে। বছর শেষে এই হিসাব দাঁড়ায় 2000 কোটি টাকারও উপরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে রয়েছে 9টি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান। ওই স্কুলগুলোতে 10,000-এর মতো শিক্ষার্থী পড়াশোনা করছেন। বর্তমান বৈশ্বিক করোনা মহামারীতে নতুন সংকটের জন্ম হয়েছে স্কুলগুলোতে। একদিকে শিক্ষক কর্মচারী সহ ভবন ভাড়ার টাকার চাপ, অন্যদিকে অভিভাবকরা বেকার হয়ে পড়ায় মাসিক টিউশন ফি পরিশোধে অপারগতা। এই অবস্থায় বিদ্যালয়গুলোতে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদিতে বাংলাদেশি স্কুলগুলোতে 10,000-এর মতো শিক্ষার্থী পড়াশোনা করছেন। ইতিপূর্বে স্কুলগুলোর নানা সংকটে সহযোগিতা হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে বৈশ্বিক করোনা সংকটে অভিভাবকরা কর্মহীন থাকায় টিউশন ফি না দিতে পারা সহ নানা আর্থিক সংকটে স্কুলগুলো। বর্তমান পরিস্থিতিতে কষ্ট হলেও প্রতিষ্ঠান পরিচালনার জন্য পাওনা পরিশোধের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর অনেকে দেয় নাই, এগুলো তো দিতে হবে। না দিলে আপনার স্কুলের যে খরচ 5.5 লক্ষ রিয়াল খরচ দিতে হবে। আপনার আমার পয়সা থেকে স্কুলটা চলে। এই অবস্থায় সরকারকে এগিয়ে আসার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। স্কুল থেকে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে বেতন পরিশোধ করার জন্য, কিন্তু এই মুহূর্তে আমাদের তো কোনোভাবেই বেতন পরিশোধ করা সম্ভব নয়। দূতাবাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিভাবকদের একটাই প্রত্যাশা যে আশা করি স্কুলগুলোকে বাঁচানোর জন্য একটা অনুদান এবং একটা ভালো ব্যবস্থা করবেন বলে আশা করছি। প্রয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা থেকে প্রতিটা স্কুল যেন কমপক্ষে 6 মাসের শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য বিশেষ বরাদ্দের দাবিও জানান তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গ্রিসে করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার হার কমে আসায় লোকজন ঘর থেকে বের হচ্ছেন।
আগামী 4 মে থেকে লকডাউন 3টি ধাপে উঠিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোচ মিসোতাকিস। প্রথম ধাপে নগরের ছোট ছোট দোকান যেমন ফাস্টফুডের দোকান, চুল কাটার সেলুন, কফি হাউস সহ সকল ছোট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে 11 থেকে 25 তারিখের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সরকারি অফিস আদালত খুলে দেওয়া হবে 15 তারিখ থেকে। 17 তারিখ থেকে সকল উপাসনালয় খুলে দেওয়া হবে। সবশেষ 15 জুন থেকে নাইট ক্লাব, বিনোদন কেন্দ্র, খেলাধুলার জায়গা, সমুদ্র তীরবর্তী প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সিজনাল ব্যবসা, দ্বীপগুলো এবং কিছু কিছু ফ্লাইট পরিচালনা শুরু হবে। এবারে খেলার খবর। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে ফুটবলে ফেরার পরিকল্পনা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইংল্যান্ড, জার্মানি, ইতালির পর এবার অনুশীলন করার অনুমতি পেয়েছে স্পেনের ক্লাবগুলো। তবে সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো উচিত নয়, এমনটাই বলছে ফিফার মেডিকেল কমিটি। করোনা মহামারীর মাঝেই আইসিসি প্রকাশ করেছে তাদের সর্বশেষ টিম র্যাঙ্কিং। টেস্টে 5 রেটিং হয়ে 9 নম্বরে রয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে 88 রেটিং নিয়ে রয়েছে 7 নম্বরে। তবে টি-20তে 229 রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে টাইগাররা। এদিকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে অস্ট্রেলিয়া। বিস্তারিত রিপোর্টে। মাত্র 2 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা আফগানিস্তান রেটিং বিবেচনায় পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। বর্তমানে আফগানদের রেটিং 57 এবং বাংলাদেশের 55। তবে র্যাঙ্কিং এ ঢোকার জন্য পর্যাপ্ত ম্যাচ না খেলায় এখনো তালিকায় আসেনি আফগানিস্তানের নাম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র্যাঙ্কিং বা রেটিং এ কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। উল্টো টাইগাররা হারিয়েছে 5টি মূল্যবান পয়েন্ট। তবে ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে 88 রেটিং নিয়ে টাইগাররা রয়েছে 7 নম্বরে। আর টি-20তে 229 পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে লাল সবুজেরা। করোনা মহামারীর মাঝেই প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে অস্ট্রেলিয়া। প্রায় 4 বছর পর টেস্টে ভারতকে 3 নম্বরে নামিয়ে দিয়ে শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার রেটিং 116। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাড়িয়েছে পয়েন্ট ব্যবধানও। ভারত খুঁয়েছে 2 রেটিং পয়েন্ট। 114 রেটিং নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। অন্যদিকে টি-20তে প্রায় 27 মাস ধরে শীর্ষে থাকা পাকিস্তানও ছিটকে গেছে অজিদের কাছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।